প্রেত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। শুনছেন প্রেত কথা 453 নম্বর এপিসোড। আজকের এপিসোডে আপনি শুনবেন 3টি ঘটনা, এবং এই 3টি ঘটনাই আজকে একটু ফাস্ট মুভিং ঘটনা, এবং যখন ঘটনাগুলি শুনবেন বেশ গোর ক্রিপি ফিলিং হবে। এবং আজকের ঘটনাতে যত না সাসপেন্স আছে তার থেকে আমার মনে হয় অনেক বেশি অ্যাকশন আছে আজকের গোটা এপিসোড জুড়ে। কারণ আজকে প্রথম ঘটনাটি গ্রাম বাংলার বুকে ঘটে থাকা বেশ একটা কমন ঘটনা, সেটা আপনারা শুনলে বুঝতে পারবেন, স্পয়লার দেবো না আগে থেকে। এবং সেকেন্ড যে ঘটনাটি, সেই ঘটনাটি একটি মানি প্ল্যান্টকে নিয়ে, এবং বড় অদ্ভুত একটি মানি প্ল্যান্ট একটি মেস বাড়িতে সাথী বলে একটি মেয়ে নিয়ে আসার পর থেকে সেই মেস বাড়িতে বা হস্টেলে সেই মেয়েগুলির সাথে কী অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে, এই নিয়ে হচ্ছে সেকেন্ড ঘটনা। এবং তৃতীয় ঘটনা হলো যে একটি পুকুরে মাছ ধরতে গিয়ে সমস্যায় পড়ে 6টি ছেলে, এবং যে পুকুরে যে মাছগুলি তারা যখন ধরছে সেই সময় তারা বুঝতে পারে না যে তারা কি বড় ভুল করছে, এবং তার জন্য তাদেরকে একটা বড় স্যাক্রিফাইস করতে হয়। সেই স্যাক্রিফাইসটা কী সেটা আপনারা পুরো এপিসোড শুনলে বুঝতে পারবেন। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে। আজকে সাউন্ড আমাকেই করতে হচ্ছে কারণ সৌম্যদীপ গেছে ঘুরতে, এবং গ্রাফিক্সে রয়েছে আমাদের অনিকেত। শুরু করছি আজকের এপিসোড। আশা করছি আপনারা সকলে লাইক করে ফেলেছেন, কমেন্ট করে ফেলেছেন কে কোথা থেকে শুনছেন, এবং এরই মধ্যে প্রেত কথা গৌরব তাবাদার ব্লগস চ্যানেলে প্রেত কথা লাইভ পডকাস্টে লাস্ট এপিসোডটি শুনে নিয়েছেন কলকাতার একটি ভুতুড়ে বাড়ির ঘটনা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। আসসালামু আলাইকুম গৌরব ভাইয়া। আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার একটি ছোট্ট গ্রাম থেকে বলছি। আমার নাম নিঝুম। আমি আপনার অনেক বড় একজন ভক্ত। 2021 সাল থেকে আমি আপনার ঘটনা শুনে আসছি। মহান আল্লাহ তাআলার রহমতে আপনি এবং আপনার পরিবার আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলা যে আপনার কণ্ঠে কী জাদু দিয়েছে তা হয়তো আপনি নিজেও জানেন না। আমি একদিন আমার মা সহ যাই ফুপির বাসায় ঘুরতে। গিয়ে দেখি মেজো আপু বসে বসে কাজ করছে আর ভূতের গল্প শুনছে। আমায় দেখে পাশে এসে আমাকে বসতে বলল। আমি বসলাম আর আপুকে বললাম, আপু তুই কি প্রেত কথা শুনছিস? আপু বলল, হ্যাঁ আমি তো প্রেত কথাই শুনছি। আমি বললাম, আমার মতো তুইও তাহলে গৌরব ভাইয়ার ভক্ত? ও মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ আমিও শুনি। তখন আমি ওরে জোর দিয়ে বললাম, এই আপু তুই তো তোর জীবনে যা ঘটেছে সে নিয়ে লিখতে পারিস। আপু আমার দিকে তাকিয়ে বলল, ছোট বাচ্চা নিয়ে সময় কই বল। আমি বললাম, তাহলে আমায় যদি অনুমতি দিস তাহলে আমি লিখে পাঠিয়ে দিতে পারি। আপু বলল, হ্যাঁ তা দিতে পারিস, তবে আমার নামটা নিস না। আমি তো আপুকে একটা চুমু খেয়ে নিলাম, বললাম ভয় নাই, আমি গোপন রাখব। মানুষ কতটা খারাপ হলে এমন জঘন্য কাজ করতে পারে তার প্রমাণ আমি সহ আমাদের পুরো পরিবার। আমার ফুফাতো বোনের সঙ্গে ঘটে যাওয়া সত্য ঘটনা এখন আমি বলবো। পারিবারিক কারণে তার নাম আমি উল্লেখ করছি না, ওর নাম দিলাম রানী। বলছি রানীর ভাষ্যমতে। আমি রানী। আমরা 3 বোন এবং 1 ভাই। আমার বাবার একটা ছোট্ট মুদিখানার দোকান, এবং সেই রোজগার দিয়ে আমাদের পুরো সংসার চলত। 2020-তে করোনা চলাকালীন তখন আমি কলেজের প্রথম বছরের ছাত্রী। করোনার জন্য সবকিছু বন্ধ থাকায় আমি বাড়িতেই ছিলাম। তেমনই এক বিকেলে সবাই বাড়ির উঠোনে বসে আছি। আমাদের বাড়ির বর্ণনাটা দিই। আমাদের বাড়ির পাশে লাগানো একটি পুকুর। পুকুরের পাশ দিয়ে 3টে নারকেল গাছ। বাড়ির ভিতরে ঢুকেই বড় একটা উঠোন, তার পাশে 3টে রুম, আর আমার রুমের সাথে একটি বারান্দা। বিকালে বসে আছি, এমন সময় আমার মেজো মামা মানে আমার মায়ের ভাই আমাদের বাড়িতে আসে আমার বিয়ের বিষয়ে কথা বলতে। বাড়ির মেজো মেয়ে আমি, বড় আপুর বিয়ে হয়ে গেছে। মামা বলছে, আপু একটা ভালো ছেলে দেখেছি তোর মেয়ের জন্য। ছেলে সরকারি অফিসে কর্মরত, পরিবার অনেক ভালো, জায়গা সম্পদ বেশ ভালোই আছে। তো মা শুনে কোনো আপত্তি করেনি। শুক্রবার ছেলেপক্ষ আমায় দেখতে আসে, এবং ওই দিনই তারা আমাকে পছন্দ করে বিয়ে করে নিতে চায়। কেউ কোনো আপত্তি জানায় না বলে বিয়ে হয়ে যায় আমার ওই দিনই। পরের দিন সকালে সবাই খাওয়া দাওয়া করে চলে যাই আমার শ্বশুর বাড়িতে।
আমার শ্বশুর একজন কৃষক, নিজের অনেক সম্পত্তি এবং জমি জমা আছে ওনার। তিনি নিজেই চাষাবাদ করেন। বাজারে শপিং মল এবং দোকানও আছে। অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার স্বামীও মানুষটা অনেক ভালো, অনেক নম্রতার ব্যবহার এবং খুবই শান্ত মানুষ তিনি। বিয়ের সময় শাশুড়ি আমার বাবার থেকে যৌতুক হিসেবে 3 লক্ষ টাকা চায় এবং কিছু স্বর্ণের অলংকার। শ্বশুর আপত্তি জানালেও আমার আব্বু কিছু টাকা আর গহনা দেয়। আমার স্বামী ছিল ভীষণ মা ভক্ত। আমার একটাই ননদ, উনি আমার স্বামীর থেকে বড়। বিয়ে হয়ে গেছে অনেক বছর। বিয়ের 5 মাস তেমন কোনো সমস্যা হয়নি। শুরু হয় 6 মাসের শেষের দিকে। বাড়িতে অনেক কাজ করিয়ে নিত আমার শাশুড়ি। কথায় কথায় বাবা মা তুলে গালি দিত। আমাদের এই বাড়ির পিছনে একটা বড় বাগান আছে, যা আমার রুমের জানলা খুললেই দেখা যায়। বাড়ির উঠোনে ধান শুকনো হতো, তার সাথেই লাগোয়া 4টে রুম। আমার রুমটা ছিল বাগানের সাথে। সারাদিন অনেক কাজ করে রুমে গিয়ে অনেক তাড়াতাড়ি বিছানাতে শরীর লাগাতেই আমি কখন যে ঘুমিয়ে যাই বুঝতে পারি না। আমার স্বামী কাজের সূত্রে অন্য একটি শহরে থাকে। আমার ঘুম ভাঙে আমার দরজায় ধাক্কা দেওয়ার শব্দে। কেউ আমার নাম ধরে ডাকছে, রানী, ও রানী, ওঠো, দেখো আমি এসেছি। আমার স্বামীর গলা এটা, কিন্তু ও এত রাতে তাও আমাকে কিছু না বলে চলে আসছে। এইটা কিভাবে সম্ভব? আমি ঘড়ির দিকে তাকাই, দেখি রাত 2টো পার হয়ে গেছে। আমি তখন দরজা না খুলেই আমার স্বামীকে ফোন দিই। আমার স্বামী ঘুম ঘুম গলায় বলে, কি গো, এত রাতে ঘুমাওনি নাকি? শরীর ঠিক আছে তো তোমার? আমি তখন শুনতে পাচ্ছি দরজার বাইরে আমার হাজবেন্ড চিল্লিয়ে বলছে, কিরে দরজা খোল, খুলবি না? কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি? অথচ আমার ফোনের ওপারেও তো আমার স্বামী রয়েছে। আমি ভয় ফোনে আমার স্বামীকে কান্না করতে করতে বলি, শুনতে পাচ্ছেন আপনি কিছু? কেউ আপনার কণ্ঠ নিয়ে আমায় ডাকছে। তুমি কি পাগল হয়েছ? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। তখনই দরজার জোরে জোরে ধাক্কা দিতে থাকে কেউ। মনে হয় এক্ষুনি দরজা ভেঙে সে ভিতরে চলে আসবে। আমি চিৎকার দিয়ে শাশুড়িকে ডাক দিই। আমার কান্না শুনে আমার স্বামী তখন আমার শাশুড়িকে ফোন দেয়, আর তারা আমার ঘরে আসে। এসে শাশুড়ি বলেন, কি হলো বৌমা, এত কান্না করছো কেন, কি হয়েছে? আমি বললাম, মা, আপনার ছেলের কণ্ঠ নিয়ে এতক্ষণ কে যেন আমাকে ডাকছিল। শ্বশুর বলল, ভয় পেও না মা, তুমি হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছ। তোমার পাশে তোমার মা থাকছে, তুমি ঘুমাও। আমি বললাম, আব্বু, আমি ভুল শুনি নাই, আপনার পোলার লগে আমি কথা কইছি। শাশুড়ি রাগ নিয়ে বলল, রাত বিরেতে ভূতের কি কাজ নেই যে তোমাকে সে ভয় দেখাবে? এত রাতে ঘুমটাও শেষ করে দিলে, যাও ঘুমিয়ে পড়ো, যাও। অগত্যা আমি আর কথা না বাড়িয়ে শাশুড়ির সাথে ঘুমিয়ে পড়লাম। পরবর্তী কিছুদিন তেমন কিছু হয়নি, তবে আমার শরীর অনেক দুর্বল লাগতো। কিছু খেতে পারতাম না, কাজ করতে পারতাম না। দেখে পাশের বাড়ির ভাবি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আর আমি জানতে পারি আমি মা হতে চলেছি। বাড়িতে এসে আমার শাশুড়িকে বলতেই আমার শাশুড়ির মুখ কালো হয়ে গেল। আমার স্বামী শুনেই 1 মাসের ছুটিতে বাড়ি চলে আসে। তখন আমার পেটে 3 মাসের বাচ্চা। তখন থেকে শুরু হয় আসল সমস্যা। একদিন রাতে আমি শুয়ে আছি, হঠাৎ আমার মনে হলো আমার পেটে কেউ হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, এই বাচ্চা আমার, আমার বাচ্চা তুই কোন সাহসে নিয়েছিস? এই বাচ্চা আমাকে দিয়ে দে। তখন শীতের সময় আমি ঘেমে গেছি। আমি ঘুমের মধ্যে বলছি, কে তুমি, কে তুমি, কেন তোমাকে আমি আমার বাচ্চা দেব? এটা বলতেই সে আমার গলা চেপে ধরে, আমার বুকের উপর উঠে বসে। আমি তখন দেখি একটি মহিলার ছায়া আমার উপর, পুরো কালো ধোঁয়ার মতো, 2টো লাল চোখ নিয়ে বসে আছে। আমি নড়াচড়া করতে পারছি না। মনে হচ্ছে এই বুঝি আমার জান চলে গেল। ঠিক তখনই আমার স্বামী আমার পাশে ঘোরে এবং সে চোখ মেলে দেখে আমি নিজেই নাকি নিজের গলা চাপ দিয়ে ধরে আছি। কিন্তু আমি তো দেখছি আমার উপর আরেকজন বসা। আমার চোখে রক্ত জমে যায়। আমার স্বামী নাকি অনেক কষ্টে আমার গলা থেকে হাত সরায় আর আমায় একটা থাপ্পড় মারে।
আমি সাথে সাথে উঠে বসি আর কাঁদতে থাকি। আমার স্বামীকে জড়িয়ে ধরে বলি, ও ও আমার আমার বাচ্চাকে নিয়ে যাবে বলছে। এই বলতে বলতে আমি জ্ঞান হারাই। জ্ঞান ফিরে দেখি আমার আব্বু, আম্মু, শাশুড়ি, শ্বশুর সবাই আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার আম্মু আমায় বলে, কি রে মা, তোর কি হয়েছিল আমায় বল। কথা বলতে গিয়ে দেখি আমার গলা অনেক ব্যথা। আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। গলার দুই পাশে 5টি আঙুলের দাগ বসা। আমি মাকে ইশারায় কলম আর খাতা চাইলাম। আমি লিখলাম যে আমি তোমাদের সঙ্গে বাড়ি যাব। আমার স্বামীও কোনো আপত্তি জানায় না। শ্বশুরমশাই সহ আমার স্বামী আর আমার আব্বু, আম্মু আমরা সবাই আমাদের নিজ বাড়িতে যাই। ওইখান থেকে কিছুটা সুস্থ হলে আমার আম্মুকে যা যা হয়েছে সবকিছু খুলে বলি। আম্মু বলে, দেখ মা, বাচ্চা পেটে আসলে মেয়েদের অনেক সময় অনেক রকম স্বপ্ন আসে। তুই চিন্তা করিস না, কিছু হবে না। আমিও মনে করি হয়তো এটা আমার স্বপ্ন। কিন্তু সমস্যা হয় আরেকটা, আমি রক্তবমি করা শুরু করি। যাই খাই না কেন রক্তবমি করে উঠে যাই। আমার মা এসব দেখে তার পরিচিত এক বড় কবিরাজের কাছে আমায় নিয়ে যায়। কবিরাজের বাড়িতে ঢুকবো এমন সময় এক মহিলা চিৎকার করে বলে, ওইখানেই দাঁড়া মা, পা ফেলিস না, নয়তো তোর শরীর জ্বলতে শুরু করবে, গায়ে ফুসকুড়ি পড়ে যাবে। এই শুনে আমি ওখানে পাথরের মতো দাঁড়িয়ে যাই। কবিরাজ ছিল একজন মহিলা। উনি এসে আমায় জমজম কূপের পানি খেতে দেয়। এখানে বলে রাখি, জমজম কূপের পানি আমাদের ইসলাম ধর্মের পবিত্র পানি। পানি খাওয়া মাত্রই আমার শরীর যেন হালকা হয়ে যায় আর আমি ওখানে জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর পাশে দেখি আমার আম্মু আর আমার বড় আপু বসে আছে এবং তারা কাঁদছে। আমি আপুকে বলি, কিরে আপু, তুই কখন এলি আর তোরা এভাবে কাঁদছিস কেন? মা তখন আমায় বলে, তুই যখন জ্ঞান হারাস তখন তোকে ওনারা ভিতরে নিয়ে যায় এবং জানায় তোর উপর কালো জাদু করা হয়েছে আর এমন এক শয়তান জিন চালান করা হয়েছে তোর উপর যে তার বাচ্চাকে নিজেই হত্যা করেছে। সে তোর বাচ্চাকে নিয়েই ছাড়বে। কালো জাদু করেছে তোর পিরিয়ডের প্যারের রক্ত, তোর নখ আর তোর চুল দিয়ে। মা, এই বাচ্চা তুই রাখিস না, মেরে দে মা, মেরে দে, তোকে আমি হারাতে পারবো না। আমি বললাম, তুমি সব কি বলছো মা? আমি আমার বাচ্চা মারতে পারবো না। আমিও দেখছি কি করে আমার সন্তান তারা কেড়ে নেয়। এই বলে আমি উঠে চলে যাই ঘরে। আমার বোন বলে, দেখ, বাচ্চা তুই রাখবি, কিন্তু তোকে লড়াই করতে হবে, আর আমরা তো আছি, তুই শক্ত থাক, কিচ্ছু হবে না। ওই দিন রাতে আমি ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে আমি দেখি আমি আমার শ্বশুর বাড়িতে দরজার সামনে দাঁড়িয়ে আছি আর উঠানের ওপাশে একটা মহিলা ঘুরতে ঘুরতে একটা বাচ্চাকে গান শোনাচ্ছে। মহিলাটি গানের তালে তালে দুলছে। শরীরে ছেঁড়া ময়লা সাদা জামা, চুলগুলো চারিদিকে ছড়ানো। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাই আর বলি, কে তুমি? মহিলাটির দোলন বন্ধ হয়। মহিলাটি আমার দিকে ঘুরে তাকায়। আমি দেখি মেয়েটার পেট ছিঁড়ে রক্ত গড়িয়ে পড়ছে আর তার কোলে একটি অপরিপক্ক বাচ্চা। বাচ্চাটির চোখগুলো লাল, যেন আগুনের শিখা জ্বলছে, মুখ দিয়ে লালা পড়ছে। মহিলাটি আমার দিকে ধীরে ধীরে এগোতে থাকে। মনে হয় আমার পা যেন অচল হয়ে গেছে, আমি নড়তে পারছি না, শব্দ করতে পারছি না। মহিলাটি কর্কশভাবে বলে, দে, আমার বাচ্চা দে। এই বলে সে বিকট চিৎকার করে হাসতে থাকে। এক পর্যায়ে হাসতে হাসতে আমার পেটের মধ্যে সে হাত ঢুকিয়ে দেয়, ছিঁড়ে আনে আমার বাচ্চাটাকে। আমি বিকট চিৎকার দিয়ে ঘুম থেকে লাফিয়ে উঠি। আমার স্বামী, আমার মা সবাই আমার কাছে চলে আসে। আমি কাঁদতে থাকি আর চিৎকার করে বলতে থাকি, আমার বাচ্চা কই, আমার বাচ্চাও নিয়ে নিল মা। তখন রাত 4টে ছুঁই ছুঁই। ও মাই গড, সত্যি এটা দুঃস্বপ্ন। এবং আমার মনে হয় যে যখন আমাদের এরকম ভৌতিক ঘটনা আমাদের সাথে ঘটে, তখন দুঃস্বপ্নের মাধ্যমেই সব থেকে বেশি হয়তো এমন ঘটনা ঘটে থাকে। দুঃস্বপ্নই সব থেকে বড় ইঙ্গিত যে আমাদের সঙ্গে কিছু খারাপ হচ্ছে। দেখি এরপর কি বলছে যে এত টেনশনের কারণে আমার তখনই রক্ত ভাঙতে শুরু করে। আমার বাবা এবং স্বামী মিলে আমাকে হাসপাতালে নিয়ে যায়। আল্লাহর রহমতে পেটে থাকা বাচ্চার কিছু হয় না, সে বেঁচে যায়। আমি কিছুদিন অসুস্থ থাকি আর 4 দিন হাসপাতালে থাকি।
হাসপাতালে প্রথম 2 দিন ঠিক ছিলাম। তৃতীয় দিন ঠিক রাত 2টোর সময় আমার বাথরুমে যাওয়ার দরকার পড়ে। বাথরুমগুলো হাসপাতালের বারান্দায়। বাথরুম থেকে বের হয়ে আসার সময় দেখি হসপিটালের এরিয়াতে এক সাদা আলখাল্লা পরা লোক। সাধারণ মানুষের থেকে সে প্রায় 3 হাত বেশি লম্বা। উনি প্রায় আমার থেকে 50 গজ দূরে আছেন, কিন্তু ওনার শরীরের আতরের গন্ধ আমায় যেন তার দিকে টানছে। আমি বলে রাখি, আমি তখন 7 মাসের অন্তঃসত্ত্বা। আমি যেন সম্মোহিত হয়ে ওনার পিছে হেঁটে চলেছি। এমন সময় আমার বড় বোন আমার হাত চেপে ধরে আর বলে, এত রাতে এই অবস্থায় তুই কই যাস? আমার হুঁশ আসে। হুঁশে এসে বলি, আপু, আমি একজনকে দেখলাম এখানে। উনি কই গেল? আপু বলল, কি যাতা বলছিস? দাঁড়া, কে আছে এখানে? আমি আর তুই ছাড়া? পুরো এরিয়া তো ফাঁকা, চল এখান থেকে। সেদিন রাতে তারপর আর তেমন কিছু হয়নি। এরপর বাড়ি ফিরে আসি। আসার পর শুরু হয় আরেক সমস্যা। আমি দিন দিন শুকিয়ে রোগা হয়ে যাই। আমার এমন অবস্থা শুনে নিঝুম, মানে যে ঘটনা লিখছে, তার মামি আসে আমার বাড়িতে। মামি পরদিন সকালেই ভালো কবিরাজের কাছে নিয়ে যেতে চায়। ওই দিন রাতে আমি আর নিঝুম একসাথে ঘুমোই। বলে রাখি, আমার স্বামীর ছুটি শেষ হওয়াতে সে চলে যায়। এবার নিঝুম বলবে সেই রাতের ঘটনা, অর্থাৎ যে ঘটনাটি লিখে পাঠিয়েছে। আমার রাতে পানি খাওয়ার একটা অভ্যেস আছে। পানি খাওয়ার জন্য আমি উঠে বসি। তখন আমি অনুভব করি আমার কপালের সাথে মনে হলো কারোর যেন পায়ের ধাক্কা লাগলো। ঠান্ডা 2টো পা। তখন আমি ভাবলাম, এত রাতে তাও আবার পা, তাও আবার আমার কপালের উপর। আমি কি তাকাবো নাকি তাকাবো না, এই দ্বিধা দ্বন্দ্বে ভুগছি। সন্দেহবশত আমি তাকাই, কিন্তু এখন মনে হয় সেই দিন আমি না তাকালেই হয়তো ভালো হতো। আমি উপরের দিকে তাকিয়ে দেখি রানী আপু গলায় ফাঁস দিয়ে ঝুলছে, আর ওর পেট চিরে বাচ্চা বের হয়ে গেছে, এবং সে বাচ্চাটা যেন একটা কালো ধোঁয়াশা অবয়ব। আর আপু আমায় বলছে, আমি পারলাম না রে, আমার বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না, বলেই ঝুলন্ত অবস্থায় সে কাঁদতে থাকে। আমি এসব দেখে চিৎকার করে উঠে কাঁদতে থাকি। ঠিক সেই সময় রানী আপু ঘরের আলো জ্বালিয়ে দেয় আর বলে, কি হয়েছে? আপুর ঘরে সবাই চলে আসে। আমি সবকিছু খুলে বলি। পরের দিন আমার শরীরে অনেক জ্বর আসে। আমি বাড়িতেই থাকি। আমার আম্মু, ফুপি এবং ফুপা রানী আপুকে নিয়ে কবিরাজের বাড়ি যায়। এবার রানী বলবে কবিরাজের বাড়িতে গিয়ে যা যা হয়। রানী আপু বলছেন, কবিরাজের কথা অনুযায়ী আমার শাশুড়ি যৌতুকের সব টাকা না পাওয়ায় আমার ননদের সঙ্গে মিলেই কাজ করেছে, যাতে আমার বাচ্চা না হয়। আমায় একবারে মেরে ফেলতে চেয়েছে। কালো জাদু করা হয়েছে এমন এক প্রেতাত্মা দিয়ে, যে বাচ্চা জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করেছে। ওই প্রেতাত্মা যদি আমার বাচ্চা না পায় বা আমায় মারতে না পারে, তাহলে যে এই প্রেতাত্মা দিয়ে কালো জাদু করিয়েছে সে মরে যাবে, অর্থাৎ আমার শাশুড়িকে সেই প্রেতাত্মা মেরে ফেলবে। আমি এসব শুনে অনেক কান্না করি আর বলি যেন আমার শাশুড়িকে কোনোভাবে বাঁচানো যায়। কবিরাজ বলে, আল্লাহ যদি সেটা চায় তবেই সম্ভব। এই বলে সে আমাদের বৃহস্পতিবার কিছু জিনিস আনতে বলে, যেমন জানের বদলে জান দিতে হবে, একটা ছাগল, 2টো ডাব, 1 কেজি ধান, 3 মসজিদের মাটি, আগরবাতি আর আমার শরীরের একটা নতুন জামা। আমরা সবকিছু জোগাড় করে সেই বৃহস্পতিবার কবিরাজের বাড়িতে যাই। কবিরাজ আমার পেটে হাত দিয়ে বলে, আমার নাকি ছেলে সন্তান হবে। আমায় জায়নামাজে বসতে বলে আর কিছু রিচুয়ালস করে আমার শরীর বন্ধন করে দেয়। আমার একটা তাবিজ দেয়, পানি পড়া দেয়, আর বলে ছেলের বয়স 5 বছর না হওয়া পর্যন্ত সেই তাবিজ যেন আমি না খুলি। আর আমার ছেলের জন্য 2টা তাবিজ দেয়। এরপর আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে উঠি। আমি সত্যি সত্যি একটা সুস্থ পুত্র সন্তানের জন্ম দিই। 2021 সালের জুলাই মাসের দিকে আমার শাশুড়ির শরীরে হঠাৎ করেই ঘা হয় আর পচন ধরে, আর 2021 সালের নভেম্বর মাসে তিনি মারা যান। তবে আমি তার কোনো অযত্ন করিনি। আমি জানি না আল্লাহ কেন তার এমন মৃত্যু দিল। আমি কখনো চাইনি এমন। আমার সাথে কেন এমন করলো সে? আল্লাহর রহমতে আমি ভালো আছি, এবং আমার ছেলে, তার এখন 3 বছর বয়স, সেও ভালো আছে। আমার স্বামীও সব কিছু জানে, আর তার বোনের স্বামী অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ননদ এখন আমাদের বাড়িতেই আছে। কখনো বুঝতে দিইনি যে আমি তার ভাবি হই। নিজের বড় বোনের মতোই দেখছি সব সময়।
গৌরব ভাইয়া, এই ছিল আমার বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা, যা আমি সহ আমাদের পুরো পরিবার সাক্ষী। ভালো লাগলে তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে পড়ে শুনিও। সিলেক্ট হলে প্লিজ প্লিজ আমাকে ইমেইল করে জানিয়ে দিও। তুমি এবং তোমার পুরো টিমকে জানাই সালাম। সত্যতা যাচাই করতে নিচে আপুর নম্বর দিয়ে দিচ্ছি, এর আগে কখনো লিখিনি, ভুল হলে মার্জনা দৃষ্টিতে দেখবেন। অসাধারণ একটি ঘটনা আমরা নিঝুমের কাছ থেকে পেলাম, এবং এই ধরনের ঘটনা আমার সব সময় ভালো লাগে, খুবই ভালো লাগে আমার। এবং এই ঘটনাগুলির মধ্যে যে স্বপ্নে যে বিবরণগুলি রয়েছে, সেই বিবরণগুলি খুবই গৌড় ছিল। এবং দুঃস্বপ্ন সত্যিকারের এমনই হয়, দুঃস্বপ্ন এমন হয় যা ঘাম ছুটিয়ে দেয়। আপনারা কতজন দুঃস্বপ্ন এক্সপিরিয়েন্স করেছেন এই রিসেন্ট টাইমসে? যদি কেউ দুঃস্বপ্ন এই রিসেন্ট টাইমসে কিছু এক্সপিরিয়েন্স করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান, এবং আমাদেরকে আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা অথবা আপনার শোনা সেরা সত্যি ভৌতিক ঘটনা পাঠিয়ে দিন প্রেতকথা@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান। আমাকে খুঁজে পাবেন গৌরব তপাদার নামে, ইনস্টাগ্রামে গৌরব_13। যে কোনো জায়গায় আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনার ঘটনা আমাকে কিন্তু পাঠিয়ে ফেলতে পারেন এবং শোনাতে পারেন সমগ্র পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে আপনার ঘটনা। আপনাদের ঘটনার উপর বেস করেই আমাদের প্রেতকথা দাঁড়িয়ে আছে, এবং আজকে সেই জন্যই আপনাদেরই একটি ঘটনা আমি এখন শোনাচ্ছি, যে ঘটনাটি আমার কাছে যেমনভাবে স্নেহা লিখে পাঠিয়েছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। নমস্কার গৌরবদা, কেমন আছো তুমি? আশা করি ভালোই আছো, এবং আমাদের প্রেতকথা পরিবারের সবাই খুব ভালো রয়েছে। সকলের পুজো কেমন কাটলো? আজকে যে ঘটনাটি আমি শোনাতে চাইছি সেটি একটু অন্য রকমের। এটি একটি অবাস্তব এবং অলৌকিক ঘটনার মতো। অলৌকিক ঘটনা বলতে যা লৌকিক নয়, অর্থাৎ যাকে কী বা কেন দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। নমস্কার, আমি স্নেহা, এবং আজ এই ঘটনাটি আমি যার কাছ থেকে শুনেছি সে আবার হাই স্কুলের খুব কাছের বান্ধবী। তার নাম মৌপ্রিয়া। ও বিএসসি নার্সিং ফাইনাল স্টুডেন্ট। পুজোর ছুটিতে বান্ধবীকে কাছে পেয়ে আমাদের দুজনের মধ্যে জমে থাকা এক রাশ গল্প নিয়ে বসে পড়লাম সন্ধ্যার চায়ের আড্ডায়। গল্পের এক পর্যায়ে আমি ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মৌ, তুই যে বাইরে একা থাকিস, তোর কোনোদিনও হরর এক্সপিরিয়েন্স হয় না? ও বলল, হ্যাঁ হয়তো, অনেকই হয়, শুনবি? আমি আগ্রহের সাথে ওকে বললাম, হ্যাঁ হ্যাঁ বল। ও তারপরে ওর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাকে শেয়ার করলো। তো শুরু করা যাক। বাকি ঘটনাটা আমি মৌপ্রিয়ার ভাষায় বলছি। তখন আমার কলেজের ফার্স্ট ইয়ার। কলেজের হোস্টেলে থাকাটা ছিল বাধ্যতামূলক। একটা রুমে 8 জন করে থাকতাম আমরা। আমিও সেই সবে বাড়ি ছেড়ে অত দূর কলেজে, তাও আবার একা। প্রথম থেকেই আমার একটু বেশি ভয়। তো হোস্টেলে আমার বেডটা একদম দরজার ধারে, মানে দরজার কাছে পড়েছিল। আমার একটু বেশি ভয় থাকার জন্য আমার পাশে যার বেড, সে আমাকে বলল, মৌপ্রিয়া তুই আমার বেডটা নিয়ে নে, আমি তোর বেডটায় চলে যাচ্ছি। আমারও তো ভয় ডর নেই। তো যেমন কথা সেরকমই কাজ। আমি এবং আমার ওই বান্ধবী একে অপরের সাথে বেড এক্সচেঞ্জ করলাম। প্রথমে রুমের বর্ণনা দিই। রুমটা ছিল অনেকটাই বড়। দরজা দিয়ে ঢুকতেই পরপর সারিবদ্ধভাবে বেড এবং রুম লাগোয়া একটি বারান্দা, যার যার নিজস্ব পড়ার টেবিল রয়েছে, এবং রুমের মধ্যে একটা বড় আয়না ছিল। ওই রুমে আমার সাথে আমার এক বান্ধবী থাকতো। তার নাম ছিল সাথী। সাথী ভীষণ গাছপ্রেমিক। যে কোনো গাছের যত্ন নেওয়া, গাছ দিয়ে ঘর সাজানো, এগুলো হলো সাথীর খুব প্রিয় কাজ। এরকমই একদিন ও সাথে করে একটি মানি প্ল্যান্ট নিয়ে আসে আমাদের রুমে, এবং মানি প্ল্যান্টটাকে ও নিজের বাচ্চার মতো যত্ন করতে থাকে। এবং সে গাছটার প্রতি সাথী এতটাই আসক্ত হয়ে গেছিল যে সে কথায় কথায় বলতো, এটা আমার মেয়ের মতো। আমার সাথে আমার বাদবাকি রুমমেটগুলোর মধ্যেও একটা অস্বস্তি কাজ করতো ওই গাছটিকে নিয়ে। সাথী যবে থেকে ওই গাছটি এনেছিল আমাদের রুমে, আমাদের যেন খুব বদ্ধ এবং দমবন্ধ হওয়া পরিবেশ সৃষ্টি হয়েছিল। এবং সেটা শুধু আমি একা না, রুমের মধ্যে আমরা যতজন ছিলাম সবাই সেটা অনুভব করেছি। আমরা সবাই ওই গাছটিকে নিয়ে সাথীকে অনেক বকাবকি করতাম, ঝগড়া করতাম ওর সাথে, যে তুই যবে থেকে গাছটিকে এনেছিস তবে থেকেই আমাদের রুমে একটা গা ছমছমে পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা কেউ থাকতে পারছি না, আমাদের অসুবিধে হচ্ছে। এইরকম পরিস্থিতি অনেক দিন ধরে চলতে থাকে। আমরা সাথীকে বকাবকি করলেও, ওর সাথে ঝগড়া করলেও সাথী আমাদেরকে পাল্টা উত্তর দিত, ঝগড়া করত, কিন্তু বলতো যে আমার মেয়ের মতো ও
ওকে কিছু বলিস না। এরই মধ্যে হঠাৎ একদিন, সময় তখন আনুমানিক রাত 2-2:30, আমার এক রুমমেট বাথরুম যাওয়ার সময় দেখে যে সাথী খুব সুন্দর করে সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে ব্যালকনিতে। এমনিতে সাথী দেখতে খুবই সুন্দরী। সাথী ঠোঁটের লিপস্টিক, চোখে কাজল, গায়ে সুগন্ধি এবং হাঁটু পর্যন্ত চুল খোলা রেখে দাঁড়িয়ে রয়েছে ব্যালকনিতে। এটা দেখার পর আমার রুমমেট ভেবেছিল হয়তো সাথী তার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছে, তাই ওকে কিছু না বলে সে এসে আবার ঘুমিয়ে পড়ে। এরকম আরো চলতে থাকে কিছুদিন। রুমে যখন কেউ বাথরুম করতে যেত বা কোনো কারণে যদি রাত্রিবেলা উঠতো, তখন তারা সাথীকে এই অবস্থায় দেখে খুব ভয় পেত। এটা স্বাভাবিক। রাত্রিবেলা 2-2:30 সময় হঠাৎ করে কেউ যদি চোখের সামনে ওরকমভাবে খোলা চুলে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্যালকনিতে, তাহলে ভয় তো লাগবেই। আবার আমাদের ওই ব্যালকনির ধারে যে জায়গাটা ছিল সেটা ছিল কবরস্থান। এরকমভাবে অনেক দিন কেটে যায়। তারপর কোনো কারণবশত সাথীকে তার বাড়ি যেতে হয়। এবার আসল ঘটনা শুরু হয় সাথীর বাড়ি যাওয়ার পর থেকে। সাথী বাড়ি যাওয়ার পর একদিন আমার এক রুমমেট যা দেখলো, সেটা হয়তো না দেখলেই আমাদের সবার জন্য ভালো হতো। হঠাৎ করে রাতের বেলায় আমাদের ঘুম ভাঙে। আমার এক রুমমেটের চিৎকারে আমরা সবাই জেগে যাই। ওর চিৎকার শোনার পর আমরা সবাই খুব ব্যস্ত হয়ে পড়ি। ওকে শান্ত করে ওকে জিজ্ঞাসা করি যে কি হয়েছে। ওর থেকে আমরা জানতে পারি যে আমাদের রুমে যে বড় আয়নাটা আছে, সেই আয়নাটাতে সে একটা বড় কালো অবয়বকে থাবা দিয়ে বসে থাকতে দেখেছে। এটা জানার পর সে রাতে আমরা ঘুমোতে পারি না, এবং যেহেতু এটা হস্টেলের ব্যাপার, তাই আমরা এটা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখাটাকে সঠিক বলে মনে করি এবং কাউকে কিছু জানাই না। এরপর বেশ কিছুদিন যাওয়ার পর ঘটল আরও একটা ঘটনা, যেটা আমাদের মধ্যে থাকা ভয়টাকে আরও বাড়িয়ে দিল। আমাদের পাশের রুমে যারা থাকতো তাদের মধ্যে একজনের সাথে এই ঘটনাটি ঘটে। রাত্রিবেলা সেই রুমে সবাই যখন লাইট অফ করে ঘুমোয়, মধ্যরাতে একজন অনুভব করে তার গায়ের উপর দিয়ে কেউ যেন হেঁটে যাচ্ছে এবং কেউ তাকে ঠেলা মারছে, এবং এটা অনুভবের সাথে সাথে সেও খুব জোর চিৎকার করে ওঠে, খুব ভয় পেয়ে যায়। পাশের রুমে এরকম চিৎকারের আওয়াজ শুনে আমরাও যাই এবং আমরা জিজ্ঞাসা করায় ওরা ওদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা জানায়, এবং আমরাও আমাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ওদেরকে জানাই। তো তারপর আমরা ঠিক করি যে এবার আমরা হস্টেল ওয়ার্ডেনকে সমস্ত কিছু ঘটনা খুলে জানাবো, এবং ওয়ার্ডেন শোনা মাত্র বলল যে এসব কিছুই নয়, এসব আমাদের মনের ভুল, আমরা নতুন জায়গায় এসেছি তাই অ্যাডজাস্ট হতে সময় লাগছে, তাই এই সব নর্মাল। এতদিন আমাদের সবার অবস্থা বলার মতন নয়। এমনিতেই ফার্স্ট ইয়ারে পড়ার চাপ, তার উপর আবার এসব ভুতুরে কাণ্ড। এরপর একদিন ঘটল আরেকটি ঘটনা, যেটা আমাদের সবাইকে নাড়িয়ে তোলে, এবং সেই ঘটনার পর চুপ করে বসে থাকাটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। একদিন হস্টেলে আমরা সবাই লাইট অফ করে যেরকম ঘুমোচ্ছি, তো আমার এক রুমমেট হঠাৎ করে মাঝরাতে দেখে আমার ঠিক পাশের বেড থেকে একটা বাচ্চা মাথাটা নিচে, পা দুটো উপরে করে হেঁটে হেঁটে আসছে, এবং তার পরনে একটা সাদা বস্ত্র, এবং এই বাচ্চাটি কিছুতেই নাকি আমার বেডটি পেরিয়ে যেতে পারছে না। এটা দেখার পর আমার এই রুমমেট খুব ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। ওর চিৎকার শোনার পর পাশের রুম থেকে সবাই আমাদের রুমে ছুটে আসে, এবং সে রাত্রে আমরা আর কেউ ঘুমোতে পারি না, এবং আমাদের ওই পাশের রুমের মোট 8 জন সবাই মিলে একটা জায়গায় বসে গীতা পাঠ করে ঠাকুরের গান চালিয়ে সেই রাতটা কাটিয়ে দিই। বলে রাখি, আমার ভয়ের জন্য আমার বাড়ি থেকে আমার মা আমার সাথে একটি গীতা এবং একটি বড় লোহার পেরেক আমার বেডের নিচে রেখে দিয়েছিল। ছোটবেলা থেকেই আমি খুব ভীতু। হয়তো সেই গীতা এবং লোহার পেরেকের জন্যই ওই খারাপ শক্তিটা আমার বেড পেরিয়ে যেতে পারছিল না। এরপর আমাদের এক রুমমেট পজেসড হয়ে যায়। এসব একের পর এক ঘটনা চলতেই থাকে, এবং তারপর কারোরই আর হাত পা গুটিয়ে বসে থাকাটা সম্ভব হয়নি। আস্তে আস্তে আমাদের সবার শরীর অসুস্থ হয়ে যাচ্ছিল। এরপর কলেজের ম্যামকে আমরা সবাই মিলে এই পুরো ঘটনা জানাই, এবং ম্যাম ওই গাছটিকে, মানে সাথীর মানি প্ল্যান্টটিকে নিজের সাথে নিয়ে যায়। খুব আশ্চর্যজনকভাবে ম্যামের সাথেও কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে।
ম্যাম যেদিন ওই গাছটিকে নিয়ে যায় সেদিন ওই গাছটিকে ম্যাম নিজের বেডরুমে রেখেছিল, এবং ম্যাম যখন রাত্রিবেলা ঘুমোয় তখন গাছটি নাকি ম্যামের উপরে পড়ে যায় এবং ম্যাম ভয় পেয়ে গাছটিকে ছুঁড়ে ফেলে দেয়। পরদিন ম্যাম আমাদের কাছে এসে বলে যে হ্যাঁ, তোমরা ঠিকই বলেছিলে, গাছটির মধ্যে কিছু খারাপ জিনিস রয়েছে। এরপর ম্যাম একজন স্যারকে ওই গাছটি দিয়ে দেয় এবং উনি ওই গাছটিকে দূরে ফেলে দিয়ে আসে। এরপর ম্যাম আমাদেরকে অনেক সাহস দেয় এবং বলে যে তোমরা ভয় পেও না, যেখানে পজিটিভ শক্তি আছে সেখানে নেগেটিভও থাকবে, তাই তোমরা সাহসটা মনের মধ্যে রেখো এবং তোমাদের মধ্যে যে সাহসী তাকে বলো অন্যদের মোটিভেট করতে। এরপর আমরা যে যার বাড়িতে ফোন করি, সব কিছু জানাই। আমরা আমাদের বেডের চারপাশে হরে কৃষ্ণ মন্ত্র লিখি চক দিয়ে, আমাদের দরজার বাইরে বিভিন্ন ঠাকুর দেবতার ছবি লাগাই। আমাকে আমার মা একটি মাদুলি বানিয়ে দেয় এবং আমার নামে মন্দিরে পুজো দেয়। তারপর আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায়। এরপরে সাথী আমাদের হোস্টেলে আবার ফিরে এলে সাথীর মধ্যে সব কিছু স্বাভাবিক দেখতে পাওয়া যায়। আমরা আবার এই ব্যাপারটাকে নিয়ে বেশি ভাবি না, যে যার নিজের স্বাভাবিক জীবনে ফিরে যায়। তো এই ছিল ঘটনা। ঘটনার শেষে আমার মনে অনেক প্রশ্ন উকি দেয়, যেগুলো এই গাছটি মেয়েটি কোথা থেকে পেয়েছিল। সত্যি কি একটা গাছের ভেতর কোনো অশুভ শক্তি থাকতে পারে? ওই বাচ্চা ছেলেটি কে ছিল? আয়নার উপরে ওই অবয়বটি কী ছিল? এই সব কিছু কেন হচ্ছিল? এইসব প্রশ্নের কোনো উত্তর নেই, কিন্তু ওই যে প্রথমেই বলেছিলাম, এটি একটি অলৌকিক ঘটনা যাকে কী এবং কেন দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাবে না। তোমরা যদি জবাব পেয়ে থাকো তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাও। গৌরবদা, ঘটনাটি যদি সিলেক্ট হয় তাহলে খুব খুশি হব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। হরে কৃষ্ণ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। খুব সুন্দর একটি ঘটনা শুনলাম এবং ঘটনাটি আমার খুব ভালো লেগেছে। এই ধরনের ঘটনা ন্যাচারালি ঘটে থাকে এরকম হস্টেলেই অ্যাকচুয়ালি, এবং আমার মনে হয় যে পাশের কবরস্থান থেকেই কোনো একটা খারাপ এন্টিটি চলে এসেছিল, সাথীর সাথে হয়তো চলে এসেছিল বা ওই ঘরটার মধ্যেই ঘোরাফেরা করতো। তবে যাই হোক, সমস্ত কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যায়, এটাই শুনে খুব ভালো লাগলো। কিন্তু আমার মনে হয় যিনি লেখা পাঠিয়েছেন আমি তাকে বলবো পরের বার আরও কিছু ঘটনা পাঠান, এবং সেই ঘটনা লেখার সময় একটুখানি নিজে একবার পড়ে নেবেন পুরোটা। তাহলে কি হয়, লেখাটা আরেকটু বেটার হয় এবং আমারও পড়তে অনেক সুবিধে হয়। কেমন লাগছে আজকের এপিসোড আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে, সাউন্ডও আমি করছি এবং গ্রাফিক্সে অনিকেত। সৌম্যদীপ আমাদের ঘুরতে গেছে, তো সৌম্যদীপ ফিরে আসবে এর মধ্যেই, এবং তারপর আবার সৌম্যদীপ আমাদের সঙ্গে জয়েন করবে। একটু মাঝে মাঝে ছুটি কাটানো দরকার জীবনে, আমার খুব মনে হয় এটা। এবং আমি চলে যাচ্ছি এই সময় আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি আপনারা শুনুন এবং আপনাদেরকে একবার মনে করিয়ে দিই যে আপনারা কিন্তু গৌরব তাবাদার ভ্লগ চ্যানেলে আমাদের লাইভ হরর পডকাস্টগুলি শুনতে ভুলবেন না। লাইভ হরর পডকাস্টগুলি কিন্তু দুর্দান্ত হচ্ছে, এবং আমাদের ইনস্টাগ্রামে ফলো করবেন। সেখানে আমরা এক্সক্লুসিভ এমন কিছু রিলস দিই, যে রিলসগুলো আপনারা কিন্তু অন্য কোনো জায়গায় পাবেন না। সেটা ইনস্টাগ্রামে পাবেন, এবং আমাদেরকে শুনতে থাকুন। অনেক শেয়ার করতে পারবেন সেই রিলগুলো, কারণ ছোট ছোট এত ঘটনা আপনারা ওখানে শুনবেন যে ঘটনাগুলি শুনে আপনাদের ভয় লাগতে বাধ্য। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। এই মুহূর্তে যেই অবস্থায় প্রেত কথার সাথে যুক্ত আছো তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি মোহাম্মদ জামিরুল ইসলাম জোয়ারদার বলছি, বাংলাদেশের কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন কোনো একটি গ্রাম থেকে। সত্যি বলতে গৌরবদা, কিছুদিন আগে তানভীর নিউটন ভাই আমার কাছে একটা বড় রুদ্ধশ্বাস ভৌতিক ঘটনা চায়। সেটা মাথায় রেখে আমার কাছে জমা অনেক ঘটনার মধ্যে থেকে এই ঘটনাটা বেছে নিলাম। আশা করি তোমার এবং যেসব শ্রোতাবন্ধু বিশুদ্ধ গ্রামের ভৌতিক ঘটনা পছন্দ করে তাদের খুব পছন্দ হবে। আর বেশিক্ষণ শ্রোতাদের অপেক্ষা করাবো না, এবার ঘটনায় আসা যাক। কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার একেবারে অজপাড়া গার একটি গ্রাম ছিল কালিদাসপুর। লোকশ্রুতিতে আছে বিশিষ্ট কবি সাহিত্যিক কালিদাসের জন্মভূমি নাকি এই কালিদাসপুর গ্রামে। শস্য শ্যামলা সবুজের প্রাণভূমি এই কালিদাসপুর গ্রাম। কালিদাসপুর গ্রামের 90% মুসলিম জাতি, আর বাকি 10% ছিল দাস সম্প্রদায়ের। এরা দুই জাতির হলেও জাতিগত কোনো বিভেদ তাদের মধ্যে ছিল না। এরা একে অপরের প্রতি দায়িত্ববান ছিল। কালিদাসপুর গ্রামের জনবসতি থেকে বেশ খানিকটা দূরে ছিল বিশাল বড় মাঠ, এবং তার মাঝখানে ছিল চারিপাশে গাছগাছালিতে ঘেরা ছোট্ট একটা পুকুর।
বহু পুরনো কোনো এক অজানা অভিশপ্ত ভীতিকর ইতিহাস বহন করার কারণে ওই গ্রামের কেউ সেই পুকুরের আশেপাশে যেত না। ওই পুকুর অভিশপ্ত হওয়ার রহস্যটা আমি ঘটনার শেষে সমাধান করব। এই দাস সম্প্রদায়ের বিজেশ নামে এক যুবক বয়সী ছেলে ছিল। সে অভিশপ্ত পুকুরের পাশ দিয়ে মাঠে যাওয়ার সময় সে খেয়াল করে সে পুকুরের পানিতে ছপ ছপ করে শব্দ হচ্ছে। যেমন অগভীর পানিতে মাছ লাফালাফি করলে শব্দ হয়, ঠিক তেমন। কৌতূহলবশত বিজেশ এগিয়ে যায় পুকুরের কাছে। কাছে গিয়ে দেখে পুকুরের অগভীর পানিতে অনেকগুলো মাছ খেলা করছে। মাছগুলো ছিল শোল, টাকি, বোয়াল, গজার প্রভৃতি, যেগুলোকে আমাদের এলাকায় কাঠ মাছ বলা হয়ে থাকে। পরিত্যক্ত একটি পুকুরে এতগুলো মাছ দেখে বিজেশের লোভে চোখ চকচক করে ওঠে। সে ঠিক করে যেভাবেই হোক এই মাছ ধরতেই হবে। তবে একা তার পক্ষে সম্ভব না। তাই গ্রামে ফিরে তার ঘনিষ্ঠ 5 জন বন্ধুর সাথে মাছ ধরার বিষয়ে আলাপ করলে রহিম নামের এক বন্ধু ঘোর বিরোধিতা করে, কারণ ওই পুকুরটার পুরনো কুখ্যাতি সম্পর্কে সে অনেক কিছু জানত। তবে অন্য 5 জন একদিকে হওয়ায় রহিমের কথায় কেউ পাত্তা দেয় না। তাই বাধ্য হয়ে তাকেও রাজি হতে হয়। যথারীতি পরের দিন সকালে 6 বন্ধু মাছ ধরার জন্য সরঞ্জাম নিয়ে হাজির হয় অজানা অভিশপ্ত সেই পুকুরের কাছে। এরপর শুরু হয় জাল ফেলে মাছ ধরা। মাছ ধরা শুরু করতে করতেই বাতাসের মতো ছড়িয়ে পড়ে সেই খবর। পুরো এলাকায় হই হই রই রই পড়ে যায়। একে একে হাজির হয় শত শত উৎসুক গ্রামবাসী। গ্রামের বয়োজ্যেষ্ঠ বৃদ্ধরা খুব অনুনয় বিনয় করে এবং তাদেরকে বলে যে এখানে মাছ ধরো না, কারণ তারা জানতো যে এই পুকুরের মাছ কোনো সাধারণ মাছ নয়। এই মাছ ধরলে বড় কোনো অনর্থ হতে পারে। কিন্তু কোনো নিষেধের তোয়াক্কা না করেই ওরা মাছ ধরা চালিয়ে যায়। বেশ অল্প সময় অনেকগুলো মাছ ধরতে ওরা সক্ষম হয়। এমন সময় হঠাৎ করে কোথা থেকে এক অপরিচিত বৃদ্ধ উপস্থিত হয়। সে বৃদ্ধ মাছ ধরা দেখে হাউমাউ করে কাঁদতে থাকে এবং মাছ ধরা বন্ধ করতে অনুরোধ করে। বৃদ্ধ লোকটি দেখতে বড়ই অদ্ভুত। পরনে ছেঁড়া পাঞ্জাবি, ছেঁড়া ময়লা পাজামা, উচ্চতা প্রায় 7 বা 7.5 ফুট। বয়সের ভারে কোমর থেকে উপরের অংশ খানিকটা বেঁকে গেছে। সে বৃদ্ধ মাছ ধরা বন্ধ করার জন্য একবার এর পা চেপে ধরে তো একবার ওর পা চেপে ধরে। বুক চাপড়ে কাঁদে আর আহাজারি করতে থাকে আর বলতে থাকে, তোরা আমার সন্তানগুলোকে মারিস না, ছেড়ে দে আমার বাচ্চাদের, মারিস না ওদের, মারিস না, দোহাই তোদের, ওকে ছেড়ে দে। কিন্তু কোনো কিছুতেই তাদের মাছ ধরা বন্ধ হয় না। এক পর্যায়ে সে বৃদ্ধকে টেনে হিঁচড়ে পুকুর থেকে বাইরে রেখে আসে। ব্যর্থ হয়ে সেই বৃদ্ধ ব্যক্তি চরমতর হুমকির স্বরে বলে যায়, ছাড়ব না তোদের, আমার সন্তান হত্যার বদলা আমি অবশ্যই নেব, ভয়ঙ্কর মৃত্যুর জন্য তৈরি থাকিস। এই বলে বৃদ্ধ ব্যক্তি সেখান থেকে চলে যায়। এর মধ্যে তারা বেশ অনেক মাছও ধরে ফেলেছে। এরপর মাছ ধরা শেষ করে ভাগাভাগি শেষ করে ভাগের মাছ নিয়ে যে যার মতন বাড়ি চলে যায়। তারা তো আজ এতগুলো বড় বড় মাছ ধরেছে, তারা আজ বেজায় খুশি। কিন্তু সেই খুশি যে তাদের ভয়ঙ্কর অন্তিম পরিণতির কারণ হবে সেটা গ্রামের বয়স্ক ব্যক্তিরা ঠিক বুঝতে পারে। আজ কিছু একটা হবে, কিছু তো একটা হবে। সেদিন নিশ্চুপ মর্মরে পরিবেশ ধারণ করে সন্ধ্যার পর। গ্রামের পরিবেশ কেমন যেন থমথমে হয়ে যায়। সে রাতে বিজেশের বাড়িতে বড় মাছ দিয়ে ভুরি ভোজ শেষে সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ তাদের ঘুম ভাঙে ছাগলগুলোর আর্তনাদ এবং ছটফটানির শব্দে। বলা বাহুল্য, বিজেশদের ছাগলের খামার ছিল। হেরিকেন হাতে পরাণ এবং বিজেশ এগিয়ে যায় ছাগল রাখা ঘরের দিকে। আর যা দেখে সেটা দেখে কারোরই সুস্থ অবস্থায় দাঁড়িয়ে থাকা সম্ভব না। তারা দেখে খোয়ারের বড় ছাগলটি মাটিতে পড়ে ছটফট করছে এবং তার মাথার উপর একটি পা দিয়ে চেপে ধরে রেখেছে সেই লম্বা মানুষের একটা কালো ধোঁয়াশা অবয়ব। ছাগলটির রক্ত, মাংস, হাড্ডি, চামড়া সব খুবলে খুবলে তুলছে শরীর থেকে। অদ্ভুত কিছু প্রাণী, যাদের পুরো শরীর দেখতে বোয়াল মাছের মতো। অসংখ্য ধারালো দাঁতে ভরা চোয়াল এবং সামনে এবং পিছনে ছোট মতো 4টে হাত পা। ঠিক বোয়াল মাছের টিকটিকির মতো 4 হাত পা থাকলে যেমনটা হবে। অতিকায় আকৃতির আইর, বোয়াল, গজার সব বিভিন্ন ধরনের মাছ, শুধু সেগুলোর শরীরে টিকটিকির মতো ছোট হাত পা গজানো। সে ভয়ঙ্কর প্রাণীগুলো তখন ধারালো দাঁত দিয়ে মাংস ছেড়ে ছেড়ে খাচ্ছে। এরপর চোখ যায় সেই লম্বা পাঞ্জাবি পরা কালো ধোঁয়াশা অবয়বের দিকে।
ক্রমে যেন ধোঁয়াশা অবয়বটি একটি শরীরের রূপ নিচ্ছে। তবে সে কি ভয়ঙ্কর চেহারা এই ব্যক্তির, যা দেখে কলিজা কেঁপে উঠতে বাধ্য। চোখ দিয়ে যেন অগ্নিলীলা বের হচ্ছে, কাঁধ অবধি লম্বা জটা বাঁধা চুল যেন সাপের লেজের মতো নড়াচড়া করছে, মুখ থেকে রক্ত লালা ঝরছে, আর নিঃশ্বাসের সাথে ঘর ঘর করে শব্দ হচ্ছে। এ যেন নরকে নির্বাসিত এক শয়তান। ধারালো নখ বিশিষ্ট দুই হাত বাড়িয়ে দিয়ে সে বিজেশের গলার কাছে আসে। এই ভয়ানক দৃশ্য দেখে সে সহ্য করতে পারে না। ভয় অজ্ঞান হয়ে বিজেশ মাটিতে লুটিয়ে পড়ে। বিজেশের বাবা এসব দেখে সমানে চিৎকার শুরু করে। চিৎকার শুনে আশেপাশের বাড়ির সবাই ছুটে আসে। মুহূর্তে সেই ভয়ঙ্কর লম্বা আকৃতির লোকটি এবং সাথে থাকা মাছ সাদৃশ্য প্রাণীগুলো উধাও হয়ে যায়। বিজেশের বাবা, পরাণ এবং প্রতিবেশীরা মিলে কোনো মতে বিজেশকে ঘরে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে বাঁধ ভেঙে জ্বর আসে বিজেশের শরীরে। ঘরের তাপমাত্রা এতটাই বেশি মনে হচ্ছে যেন শরীর দিয়ে হালকা ধোঁয়া বের হচ্ছে। শরীর এতটা গরম যে গায়ে হাত রাখা যাচ্ছে না। বিজেশের বাবা পরাণ বুঝতে পারেন এটা কোনো সাধারণ জ্বর নয়। ওদিকে ছাগলগুলোর আর্তনাদ তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে। 3টি ছাগলকে সেই মাছ সাদৃশ্য প্রাণীগুলি জখম করে হত্যা করেছে। প্রতিবেশীরাও সেই ছাগলগুলিকে দেখে পুরো হতবাক হয়ে গেছে। বিজেশের অবস্থার আরও অবনতি হচ্ছে। এখন চুপচাপ সৃষ্টিকর্তার উপর ভরসা করে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। আতঙ্কের নিশি যেন আর ভোর হতে চায় না। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে ভোরের আলো ফুটলে বিজেশের বাবা গ্রামের প্রবীণদের ডেকে আনে সাহায্যের জন্য। তখন বিজেশের অবস্থা আরও খারাপ হয়েছে। ওদিকে বিজেশের বাবা পরাণ গোয়ালে গিয়ে দেখে গোয়ালে 3টি ছাগলের শরীর থেকে মাথা আলাদা করা। মনে হচ্ছে কেউ ছাগলগুলোর মাথা টেনে ছিঁড়ে হত্যা করেছে। কিন্তু আশ্চর্যের কথা এই যে কোথাও এক ফোঁটা রক্ত পড়ে নেই। এদিকে সকাল গড়িয়ে দুপুর হয়ে আসে। বিজেশের অবস্থা আরও খারাপ হতে থাকে। এক পর্যায়ে বিকেলের দিকে নির্মম হৃদয় বিদারক মৃত্যু হয় বিজেশের। মৃত্যুর পর পরিবেশ অগ্নিধারক থেকে আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। ঠান্ডা হওয়ার পর দেখা যায় বিজেশের শরীরের চামড়াগুলো যেন খুলে আসছে। পুরো শরীর যেন তার সিদ্ধ হয়ে গেছে। মনে হচ্ছে ফুটন্ত গরম পানিতে বিজেশের শরীরটাকে চোবানো হয়েছে। যথারীতি সেই রাতে বিজেশের দাহ কার্য সম্পূর্ণ করার জন্য তাকে নিয়ে যাওয়া হয় শ্মশানে। শ্মশানটি ছিল একটি নদীর ধারে। এরপর চিতা সাজিয়ে তাতে লাশ রেখে অগ্নিসংযোগ করতেই এক ভয়ানক পৈশাচিক হাসিতে থরথর করে কেঁপে উঠল শ্মশান। ধূপধাপ শব্দে কেঁপে উঠছে পায়ের নিচের মাটি। হাসিটা ধীরে ধীরে আরো জোরালো হতে থাকে। সবাই হন্যে হয়ে খুঁজতে থাকে সে হাসি কোত্থেকে আসছে। অবশেষে প্রকট হয় সেই হাসির উৎস, যা দেখে উপস্থিত সকলে ভয়ে স্তম্ভিত হয়ে যায়। দেখে শ্মশানের পাশের বড় বটগাছের আড়াল থেকে বেরিয়ে আসছে বিশাল দেহী এক মানব শরীর। উচ্চতা প্রায় 7-8 ফুট লম্বা ভয়ঙ্কর এক দানব। মোটা বিশাল দেহী সেই দানবকে দেখে জ্বলন্ত চিতা রেখেই সবাই প্রাণ ভয় দৌড়ে পালিয়ে আসে। এই ঘটনার পর বাকি 5 জন মৃত্যুর ভয়ে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয়। এইভাবে চলে যায় প্রায় মাসখানেক। তবে ঘরে বন্দি থাকার প্রভাবটা পড়ে শারীরিক এবং মানসিকতার উপর। বিজেশের করুণ পরিণতি দেখে বাকিরা মৃত্যুর ভয়ে কেমন যেন পাগলের মতো হয়ে গেছে। এদিকে গ্রামের লোকজন এই ঘটনার একটা সমাধান খুঁজতে থাকে, কিন্তু আশেপাশের অনেক গ্রাম খুঁজেও এমন কাউকে পাওয়া যায় না যে এর সমাধান করবে। এভাবে গড়িয়ে যায় অনেক সময়, দিন যায়, মাস যায়। সময়ের সাথে সাথে সবই স্বাভাবিকভাবে সবাই সব কিছু ভুলতে থাকে। প্রায় 5 মাস পর সেই 5 বন্ধুও অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। একদিন পাশের গ্রামে পালা গানের আয়োজন করা হয়। যথারীতি তারা 5 বন্ধু মিলে সেই গ্রামে যায় গান শুনতে। গান শেষ করে বাড়ি ফিরতে অবশ্য বেশ রাত হয়ে যায়। পাশের গ্রাম থেকে নিজের গ্রামে ফিরতে হলে একটি মাঠ পাড়ি দিতে হতো। আকাশে তখন পূর্ণ চাঁদের আলো, জ্যোৎস্নার আলোতে তারা হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে যখন তারা মাঠের মাঝে এসে পৌঁছয়, তখন তারা শুনতে পায় কে যেন পাশের জমির আলের উপর বসে কাঁদছে। তাদের মনের মধ্যে ভয়ের সঞ্চার হতে থাকে। তারা ভাবে, এত রাতে এই নির্জন মাঠের মধ্যে কে কাঁদছে? ওদের মধ্যে একজন জিজ্ঞাসা করে, কে কে কাঁদে ওখানে? এইবার
কান্না থামিয়ে সে উঠে দাঁড়ায়। বন্ধুরা দেখে সাদা পাঞ্জাবি পরা সেই লম্বা লোকটি তাদের দিকে এগিয়ে আসছে। দেখে বোঝা যাচ্ছে লোকটার বয়সের ভারে উপরের অংশটা সামনে ঝুঁকে গিয়েছে। তখন তাদের মনে পড়ে মাছ ধরার দিনের সেই অপরিচিত বৃদ্ধের কথা। তারা বুঝতে পারে তারা বিশাল বড় বিপদে পড়তে চলেছে। আসন্ন বিপদ দেখে তারা দিক বিদিক ভুলে দৌড়তে থাকে। দৌড়তে দৌড়তে পিছনে ফিরে দেখে সে কোমর বাঁকা বৃদ্ধ আর বাঁকা অবস্থায় নেই, বিশাল দানবীয় আকৃতি ধারণ করেছে। বিশাল আকারের দেহ নিয়ে লম্বা লম্বা পা ফেলে ভয়ঙ্কর গর্জন করতে করতে ধেয়ে আসছে তাদের পিছনে। ছুটতে ছুটতে কোনো মতে মদন এবং কাশেম গ্রামে পৌঁছতে পারলেও রহিম, পরেশ এবং সুধীরকে পিছনে আর দেখতে পাওয়া যায় না। ওদের দুইজনের চিৎকারে এবং কান্নার শব্দে আশেপাশের লোকজন ছুটে আসে। এরপর সবাই মিলে শুরু করে খোঁজাখুঁজি। হ্যারিকেন এবং মশাল হাতে পুরো মাঠ খুঁজেও কোনো সন্ধান পাওয়া যায় না। খোঁজ পাওয়া যায় দিনের আলো ফুটলে। গ্রামের এক কৃষক সেই নিষিদ্ধ পুকুরের পাশ দিয়ে মাঠে যাওয়ার সময় দেখে এক বীভৎস দৃশ্য। দেখে সেই পুকুরের পাশে মানবদেহের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। একটু কল্পনা করে দেখুন শ্রোতা বন্ধুরা, ছোট্ট একটা বাগানের ভিতর তিনজন মানুষ, হাত পা মাথা বুক চেরা শরীর, নাড়ি ভুঁড়ি রক্ত মাংস যদি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে তাহলে কতটা মর্মান্তিক এবং কতটা ভয়াবহ লাগবে সেই দৃশ্য। আর যারা সেই ভয়াবহ নির্মম ঘটনার শিকার হয়েছিল তাদের অবস্থাই বা কী হয়েছিল সেই সময়, সে আতঙ্কের ছাপ তাদের শরীরবিহীন সেই চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। এরপর সেই কৃষক প্রচণ্ড ভয়ে চিৎকার করতে করতে গ্রামের লোকদের জানায় এবং সবাই দৌড়ে গিয়ে দেখে সেই বীভৎস হত্যাকাণ্ড। শরীরের অংশগুলো এতটাই টুকরো হয়েছিল যে কোনটা কার শরীরের টুকরো সেটা শনাক্ত করা সম্ভব নয়। কোন টুকরোগুলো শ্মশানে পোড়ানোর জন্য লোকে নিয়ে যাবে আর কোন টুকরোগুলোই বা কবরস্থানে নিয়ে যাবে, আর কিভাবেই বা হত্যাকাণ্ড বন্ধ হবে, এ নিয়ে গ্রামের লোকেদের মধ্যে সৃষ্টি হয় এক বিভ্রান্তি। এরপর বহু জল্পনা কল্পনা শেষে গ্রামের গুণীজনদের পরামর্শ নিয়ে লাশের টুকরো বন্টন করা হয়। এরপর শুরু হয় এমন এক ব্যক্তির সন্ধান যিনি ঘটনার সমাধান করতে পারবেন। সে হোক কোনো তান্ত্রিক, হুজুর বা কবিরাজ, সে যে ধর্মেরই হোক না কেন, সমাধানটাই মূল কথা। এরপর অনেক খোঁজাখুঁজির পর সন্ধান পাওয়া যায় এক পাগলের। এই পাগল নাকি ভারতের আজমির শরীফ থেকে দীক্ষা নিয়ে মানুষের কল্যাণ করে বেড়ায়। পাগলটির নাম ছিল হানিফ পাগল। গৌরবদা এখানে একটা কথা বলে রাখি, যদি কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার আল্লাহর দরগার কোনো শ্রোতা এই মুহূর্তে ঘটনাটা শুনে থাকে তাহলে নিশ্চয়ই সে এই হানিফ পাগলের নাম শুনে থাকবে। আচ্ছা, হানিফ পাগল, ওকে। সে সময় খুব নামকরা কামেলকারী কবিরাজ ছিলেন এই হানিফ পাগল। এবার ঘটনায় ফিরি। দুঃখের বিষয়, তার সেই ঠিকানায় গিয়ে তাকে পাওয়া যায় না, কারণ তিনি ছিলেন একজন ভ্রাম্যমান কবিরাজ। কোথায় গেছে, কবে ফিরবে তার কোনো ঠিক নেই। তবুও ঠিকানা লিখে দিয়ে আসা হয় যাতে তিনি ফিরলে কোনো যোগাযোগ করতে পারেন। এরপর শুরু হয় অপেক্ষা করা। দিন যায়, রাত যায়, সপ্তাহ পেরিয়ে মাস আসে, কিন্তু সে হানিফ পাগল আর আসে না। এদিকে চোখের সামনে চার বন্ধুর করুণ মৃত্যু দেখে বাকি দুইজনের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। ওদের একজনের নাম বীরেন দাস আর অপরজনের নাম হাবু। তাদের তখন খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছে। চুলদাড়িতে আসল চেহারা চেনার উপায় নেই। বাড়ি থেকে তারা আর বের হয় না, সবসময় একটা ঘোরযুক্ত আতঙ্কের মধ্যে থাকে। অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে মাথার উপর দিয়ে পাখি উড়ে গেলেও ভয় চিৎকার করে উঠত। এক কথায় পুরো উন্মাদ হয়ে গেছিল। একদিন মধ্যরাতে তারা দুইজন হঠাৎ করে বাঁচাও বাঁচাও চিৎকার করতে করতে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। পরিবারের লোকজন পিছন পিছন দৌড়ে গিয়েও তাদের আর কোনো খোঁজ পায় না। সেই যে গেল, আর কোনোদিন তাদের সন্ধান পাওয়া যায়নি। এভাবে সামান্য কিছু মাছের লোভে পড়ে 6টি তাজা প্রাণ ঝরে গেল, আর সেই সাথে ধূলিসাৎ হলো 6টি পরিবারের আনন্দ এবং স্বপ্ন। বীরেন এবং হাবু নিখোঁজের 3 দিন পর এসে হাজির হয় সে হানিফ পাগল, এবং এসে তিনি বলেন আজমির শরীফের যে দরবার রয়েছে সে খাদেমের অবর্তমানে এতদিন তিনি সেখানে খাদেমের দায়িত্বে ছিলেন। এরপর গ্রামবাসীদের কাছ থেকে সব ঘটনা শুনে তিনি সিদ্ধান্ত নেন সেই অভিশপ্ত পুকুরে এক রাত থাকবেন। যথারীতি রাতের আহার শেষ করে হানিফ পাগল একাই চলে যায় সেই নিষিদ্ধ পুকুরে। উৎসুক গ্রামবাসী একসাথে রাত জেগে বসে থাকে কাঙ্ক্ষিত উত্তরের আশায়। অপেক্ষার নিশি যেন আর শেষ হয় না। অবশেষে রাতের আধার শেষে ফুটে ওঠে ভোরের আলো। সেই সাথে গ্রামে প্রবেশ করেন সে হানিফ পাগল। কৌতূহলী গ্রামবাসী জানতে চায় মূল ঘটনা কি। উত্তরে হানিফ পাগল যেগুলো বলেছিল তা হলো এরকম। অনেক কাল আগের কথা, এই গ্রামে আবির্ভাব হয় একদল অঘরী তান্ত্রিকের, এবং তারা ওই
পুকুরযুক্ত বাগানে আস্থানা স্থাপন করে। ওই বাগানে আগে থেকেই বসবাস করত অতি ক্ষমতা সম্পূর্ণ একদল খর্তাব জাতের জিন, যারা অতি বদমেজাজি, আক্রমণাত্মক এবং প্রতিশোধ পরায়ণ স্বভাবের। জিনেরা তাদের বসতি স্থানে অঘরীদের উপস্থিতি কোনোভাবেই মেনে নিতে পারে না, তাই বিভিন্নভাবে তান্ত্রিকদের আক্রমণ করার চেষ্টা করে। এক পর্যায়ে বিরক্ত হয়ে অঘরী তান্ত্রিকরা তাদের জাদুশক্তি দ্বারা সব বদ জিনগুলোকে মাছে পরিণত করে এবং ওই পুকুরে বন্দি করে রাখে। আর সেই সময় ঘটনাস্থলে সেই জিনদের সর্দার ছিল না, তাই জন্য জিন সর্দার সেই সময় রেহাই পায়। অঘরী তান্ত্রিকরা পরে স্থান ত্যাগ করলেও জিনদের আর মুক্ত করে না। সেই থেকে একদল জিন মাছ হয়ে পুকুরে বসবাস করে আসছিল, আর ওই সাদা পাঞ্জাবি পায়জামা পরা সেই জিনের সর্দার এতদিন তাদের পাহারা করে আসছিল। কিন্তু এই ছেলেগুলো মাছ ভেবে 1000 বছর বয়সী জিনগুলোকে হত্যা করে, তাই জিনের সর্দার এই ছেলেগুলোকে নির্মমভাবে হত্যা করে তার প্রতিশোধ পূরণ করে। আজ ফজরের সময় চিরদিনের জন্য এই এলাকা ছেড়ে তারা চলে গিয়েছে। আর এইভাবেই শেষ হয় তরতাজা 6টি প্রাণ এবং উদ্ঘাটন হয় অভিশপ্ত পুকুরের রহস্য। সত্যি বলতে গৌরবদা, যুগ যতই আধুনিক হোক না কেন, অতীতকে অস্বীকার বা অবজ্ঞা করা উচিত নয়, কারণ অতীতের মাটিতে গেঁড়ে থাকে আধুনিক যুগের শিকড়, আর অতীতকে অবজ্ঞা করা মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা। এই ছিল ঘটনা। সত্যি বলতে ঘটনাটা বহু পুরনো হওয়ায় পুরো ঘটনাটা বিভিন্ন জনের কাছ থেকে একটু একটু করে সংগ্রহ করে লিখতে হয়েছে, খুব বেগ পেতে হয়েছে, তার জন্য কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। লং লাইফ প্রেত কথা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ওকে, টু মাচ এক্সট্রিমিজম আর কি ঘটনার মধ্যে, প্রচুর এক্সট্রিমিজম ছিল। আজকের গোটা এপিসোড জুড়েই অনেক এক্সট্রিমিজম ছিল আর কি, মানে গৌড় এপিসোড আজকে অনেক। মাঝে মাঝে আমাদের প্রেত কথা একটু গৌড় এপিসোড হয়, মাঝে মাঝে একটুখানি সুদিং এপিসোড হয়। এটা অনেকটা আমার মনের উপর নির্ভর করে, যে আমার মুড যদি চায় আজকে একটু গৌড় কিছু একটা হোক, তখন আমি একটু গৌড় ঘটনাগুলোকে সিলেক্ট করি। এগুলো যেমন তানভীর ভাই সিলেক্ট করেছে এই ঘটনাগুলো। কিছু কিছু সময় মনে হয় যে না, মানে এমন ঘটনা পড়বো যে ঘটনাটা ফাস্ট মুভিং ঘটনা নয়, স্লো ঘটনা, স্লোলি বিল্ড আপ হবে কিছু একটা, এরকমও চেষ্টা করি মাঝে মাঝে করার। তো আপনাদের জন্যই সমস্ত কিছু করা। আপনারাই সমস্ত ধরনের ঘটনা আমাকে পাঠান এবং আপনারাই এই ঘটনাগুলি শুনতে পছন্দ করেন। তাই আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করব, আপনারা ঘটনা পাঠান প্রেতকথা@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। এবং আপনি যদি চান আপনার ভয়েস ক্লিপ আমরা চালাই, তাহলে 9875476704 এই নাম্বারে আমাদেরকে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা, এবং আপনার ঘটনা শোনান সমগ্র পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। আজকের মতো আমি এপিসোড এখানে শেষ করছি। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, সাউন্ডেও এবং ওভারঅল সমস্ত কিছুতে, আর গ্রাফিক্সে অনিকেত। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।